শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আমাদের অনেকেরই উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস এই অসুখগুলো হয়ে থাকে, কিন্তু কখনো কখনো আমরা প্রায় শুনি কারো উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস একসাথে হয়েছে। এবং অনেক সময় শোনা যায় কারো যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে তাহলে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে, অথবা ডায়াবেটিস হয়ে থাকলে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ে। এই দুটো রোগের ভিতরে কি সম্পর্ক, কিভাবে আমরা এদেরকে প্রতিরোধ করতে পারি, সে বিষয়ে আজকে কথা বলবো। আমাদের আলোচ্য বিষয় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুল কবির। তিনি অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। আমরা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে অধ্যাপক আসাদুল কবির, আপনাকে দিয়ে শুরু করি। এই যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বেশ ব্যাপকভাবেই আমাদের দেশে কিন্তু এই রোগ দুটোর কথা এখন শোনা যাচ্ছে। কতখানি গভীর সংকটে রূপ নিয়েছে এই অসুখ দুটো বাংলাদেশে, এবং কি পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটোই নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ এটা একজনের থেকে আরেকজনের ছড়ায় না। উচ্চ রক্তচাপটা হয়তো রক্তনালীর একটা অসুখ, এবং এখানে 95% অসুখের কারণই কিন্তু জানা যায় নাই এবং এটা বের করা যায় না, এবং অনলি 5% কোনো অন্য অসুখ থেকে এরকম রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আচ্ছা। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি চিন্তা করেন যে ডায়াবেটিস একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। এখানে ফ্যামিলিয়াল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ডায়েটারি ফ্যাক্টর, বিভিন্ন কারণে ডায়াবেটিস হয়ে থাকে। দুটো অসুখই আমাদের দেশের জন্য একটা বিশাল বার্ডেন, এবং দুটো অসুখের মানে ভবিষ্যতের যে কমপ্লিকেশন সেটা অত্যন্ত কঠিন, এবং মানুষকে ডিজাবল করে ফেলে, অর্থাৎ অক্ষম করে ফেলে। সে তার স্বাভাবিক জীবনে চলতে পারে না। যেমন ডায়াবেটিস থেকে যেমন কিডনির অসুখ, হার্টের অসুখ হয়, সেরকম ব্লাড প্রেশার থেকেই বা হাইপার টেনশন বলেন আর উচ্চ রক্তচাপ বলেন, সেখান থেকে স্ট্রোকের ঝুঁকি, হার্টের ঝুঁকি বেড়ে যায়। আচ্ছা। দুটো অসুখের কথা বললে বাংলাদেশে 2025 সালের যে একটা ডাটা আছে, সেই ডাটাতে দেখা যায় যে 22 মিলিয়ন পিপল বাংলাদেশে এখন উচ্চ রক্তচাপে ভুগতেছে, এবং এরপরও আনডায়াগনোসড, অর্থাৎ গ্রামে অনেক জায়গায় এটার মধ্যে দেখা যাবে যে অনেকে আছে যেটার মধ্যে তারা এতটা অ্যাওয়ার না। শনাক্ত হয় নাই। হ্যাঁ, কোনো শনাক্ত হয় নাই। আবার ডায়াবেটিসের কথা যদি বলেন, তো ডায়াবেটিস আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কারণে। 15 মিলিয়ন, তার মানে প্রায় 1.5 কোটি লোক। দুটা মোটামুটি কাছাকাছি, কোনটা বেশি কোনটা কম বলতে গেলে আরো হয়তো একটা 2 কোটির বেশি আর একটা 1.5 কোটির বেশি। হ্যাঁ, এরকমই অবস্থাতে দুটো থেকেই আসলে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস যতটা ডায়াবেটিসে হয়েছে, ততটা তার চাইতে অনেক কম ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে হয়েছে। কারণ আমাদের যে ডেটা আছে সেখানে দেখা যাচ্ছে যে অনলি 9 মিলিয়ন পিপল তারা এটা সম্বন্ধে অ্যাওয়ার, এবং তারা রেগুলার ওষুধ খান, তারা মোটামুটি কন্ট্রোল রাখেন। তাহলে মেজরিটি তারা ওষুধও ঠিক মতন খায় না, এবং তারা এই ব্যাপারে একেবারে রিল্যাক্টেন্ট। তার মানে বুঝতে পারছেন যে আসলে উচ্চ রক্তচাপের কারণে ভবিষ্যৎ প্রজন্মের একটা বিরাট অংশ আমাদের দেশে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়ে যাবে। এবং আরও যদি বলি, তাহলে দেখেন, আগে বলা হতো যে শহরাঞ্চলের লোকজনের উচ্চ রক্তচাপ হয়, তারা হয়তো বিভিন্ন ধনীদের অসুখ হচ্ছে। এখনকার ডেটা যত বছর বছর যত ডাটা আসতেছে, তাতে দেখা যাচ্ছে যে রুরাল এরিয়াতে উচ্চ রক্তচাপের হার আরও বেড়ে গেছে। এটা একটা অ্যালার্মিং জিনিস। তার মানে থ্রু আউট দ্য হোল বাংলাদেশ আপনি এখন বিভিন্ন জায়গায়, সব জায়গায় সর্বস্তরের লোকজনই উচ্চ রক্তচাপে ভুগতেছে। আর ডায়াবেটিস তো আসলে অনেক ফ্যাক্টর আছে। মানুষ সিডেন্টারি লাইফে চলে আসছে, মানুষ এখন বেশি মুভমেন্ট করে না, খাওয়া দাওয়ার স্টাইলও অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষ এই সব কারণে এখন ডায়াবেটিসের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। সম্ভবত এখন যদি নাম্বার অফ পেশেন্ট যদি ধরি, তাহলে বোধহয় ডায়াবেটিস বা পৃথিবীতে 9 নম্বর কান্ট্রি, এমন নিউমেরিক্যালি, অর্থাৎ সংখ্যার দিক থেকে হিসাব করলে 9ম কান্ট্রি, 9ম কি 8মে চলে আসছে এরকম অবস্থা। এবং এত বড় একটি বিশাল জনগোষ্ঠীর সাথে এই অসুখ এত বেড়ে যাওয়া দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর বিরাট একটা চাপ, বিশাল। এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এটা নিয়ে অনেকগুলো স্টেপও নিচ্ছে যে কি করা যায়, সেটা আমরা সামনে নিয়ে আসবো আলোচনায় যখন প্রিভেনশনের কথা আসবে। আমি এবার ডক্টর আবু হেনা মুস্তফা কামাল, আপনার কাছে আসি। এই যে দুটো অসুখের কথাই অনেক সময় কিন্তু একসাথে উচ্চারিত হয়, অনেক সময় তাদের ঝুঁকির কথা কি কারণে হয়ে থাকে এই বিষয়গুলো কাছাকাছি আলোচনায় আসে।
আমরা যদি মোটা দাগে একটু বলি যে এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি আসলে কি কি, কোন কোন বিষয়গুলো থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমাদের? ধরুন ডায়াবেটিস এবং প্রেশার মূলত দুটো আমরা বলতে পারি যে পাশাপাশি চলে আর কি। এগুলোর ভিতরে অনেক কিছু ফ্যাক্টর আছে। আমরা একটা যেমন জেনেটিক বিষয় একটা আছে, পরিবার ভিত্তিক জেনেটিক ফ্যামিলিতে থাকলে সেই ফ্যামিলির অন্য কোনো মেম্বার যারা বড় হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই একই প্রবণতা ডায়াবেটিস এবং প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস আরও কিছু আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের খাবার ধরন, আমাদের চলাফেরার ধরন। আজকালকার দিনে আমরা আগে মানুষ হাঁটতো, যে কোনো জায়গায় যেতে গেলে হেঁটে চলাচল করতো। এখন যানবাহনের যুগ, এখন মানুষ হাঁটতেই চায় না। ছোট একটু পথ সেটাও মানুষ কোনো যানবাহনে চলাচল করছে। এবং ফুড হ্যাবিট, আগে এখনকার দিনে যে ফাস্ট ফুডের সময় এসছে আর কি, শহরগুলোতে প্রচণ্ড রকমের ফাস্ট ফুড চলে এবং এখন অনলাইন সার্ভিসও চালু হয়েছে। ঘরে ঘরে ফলে ঘরের মধ্যে আপনি ফাস্ট ফুড পেয়ে যাচ্ছেন। আপনি প্রত্যেকটা বাসায় যান, একই কথা, অন্য বাসার খাবার খেতেও চায় না তারা, বাচ্চারা বিশেষ করে আর কি। ফলে এগুলো আর্লি এজেও হচ্ছে। কিন্তু এখন ওই যে একদম একটা সময় ছিল যে ধরেন 40-এর পর আমরা প্রেশার চেক করার জন্য বলতাম যে 40 পার হলে প্রেশারটা চেক করতেই হবে, কিন্তু এখন কিন্তু ঠিক সেরকম না। এখন কিন্তু আমরা 20-25 বছর বয়সও প্রেশারের রোগী অনেক পাওয়া যাচ্ছে। এগুলো একটা ফুড হ্যাবিট কাজ করছে এবং মূলত বলা যায় যে ইনঅ্যাক্টিভিটি, মানে মানুষ কাজ করাও কমে গেছে এবং খাওয়ার ধরন পাল্টে গেছে। তো সেসব চর্বিদার খাবার বলেন, তারপরে লবণ বেশি খাওয়া, এই বিষয়গুলোর জন্য এগুলোর প্রবণতা বাড়ছে। এবং এই দুটো রোগ ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের, আমাদের ফুড হ্যাবিট, কোনো অ্যাক্টিভিটি না করা। একটা তো বিষয় যে এই যে ফ্যাক্টরগুলোর কথা বললেন, চিনির পরিমাণ যে প্রায় সব খাবারে বেড়েছে এবং একেবারে বাচ্চারা ছোটবেলা থেকে চিনি জাতীয় খাবার, ক্যান্ডি, নানা রকম চকলেট, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে ভীষণভাবে বোধ হয় এগুলো দুটো ডিজিজই বেশি হচ্ছে এবং এই দুটো ডিজিজ কিন্তু সেম একই ধরনের মানে কমপ্লিকেশনগুলো তৈরি করতে পারে। মেইনলি যেটা আমাদের লাইফ থ্রেটেনিং, আমাদের ব্রেন স্ট্রোক বলে আমরা, প্যারালাইসিস হয়ে যাওয়া, হার্টের সমস্যা হতে পারে। তারপরে ধরুন কিডনি ড্যামেজ হওয়া, চোখ নষ্ট হয়ে যাওয়া, মানে কোনো মানুষের হাত পা পচন ধরে যাওয়া এবং সেটা অনেক সময় ক্যাম্পুটেশন করা লাগে, কেটে ফেলতে, এই বিষয়গুলো আর কি। তো এগুলো মানে কন্ট্রোল, প্রেশার, ডায়াবেটিস, এগুলো আর্লি ডিটেকশন এবং আর্লি স্টার্টিং দ্য ট্রিটমেন্ট, সরাসরি ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং প্রাথমিক পর্যায়ে এটা আইডেন্টিফাইড হতে হবে যে হ্যাঁ এই ব্যক্তির ডায়াবেটিস আছে এবং এই ব্যক্তির প্রেশার আছে, তাহলে আমরা ওই অর্গানগুলোকে প্রটেক্ট করতে পারি। আচ্ছা, এটা একটা বিষয়। আমরা এই প্রসঙ্গ ধরে একেবারে শুরুতেই ডক্টর মোস্তফা কামাল বললেন যে যেমন জেনেটিক ফ্যাক্টর বলতে আমরা বোঝাচ্ছি যে একই পরিবারে আমরা অনেক সময় দেখছি কারো উচ্চ রক্তচাপ বাবা দাদার ছিল, তো সন্তানের ভেতরে সেটা আসছে, দাদা নাতির ভেতরে এসছে। ডায়াবেটিসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এই বিষয়টা আসলে কীভাবে, অনেকের ভেতরে প্রশ্নটা আসে যে কেন একই পরিবারে এই ধরনের ঘটনা ঘটছে? ফ্যামিলিয়াল ডিসেন্ডেন্স তো অনেক অসুখে আছে। আচ্ছা, যেমন কিছু ক্যান্সারেও এরকম ফ্যামিলিয়াল ডিসেন্ডেন্স আছে, সেরকম ডায়াবেটিসের ক্ষেত্রে খুব বেশি ফ্যামিলিয়াল ডিসেন্ডেন্সটা আমরা অনেক চিন্তা করি। দেখবেন যে ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ, ফ্যামিলি হিস্ট্রি অফ কোলেস্টেরল যেটাকে বলা হয়, এটার যে মেটাবলিজমের ডিফেক্ট থাকে বা হাইপার কোলেস্টেরোমিয়া হয় বা চর্বি রক্তে বেশি পাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু ফ্যামিলিয়াল। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটা একটা। শুধুমাত্র আপনি খাওয়া কন্ট্রোল করলেই যে সেটা হয়ে যাবে তা না। তার মানে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে তাদেরকে আপনি স্পেশাল প্রিকশন নিতে হবে। তারা শুধু ডায়েটারি ফ্যাক্টর হলে হবে না, ডায়েটারি ফ্যাক্টরের সাথে সাথে তাদের প্রয়োজন হলে তাদের টার্গেটে পৌঁছানোর জন্য ওষুধ দেওয়া লাগবে এবং ফলো আপও তাদেরকে একটু স্ট্রিক্টলি করতে হবে। এবং বোধহয় একটু আর্লি এজে, মানে একটু আগে থেকেই তাদেরকে ফলো আর্লি এজেই আমরা ইন্টারভেনশন করি বা স্ক্রিনিং করা শুরু করি। তার জন্য আসলে এখন আমাদের জন্য যে খুব প্রয়োজন হয়ে যায় যে এই হিস্ট্রিটা নিয়ে এবং অ্যাকর্ডিংলি তাদের টার্গেট, তাদের ফলো আপ অবশ্যই একটু সেপারেট রাখতে হবে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা অনেক সময় ভাবি ডায়াবেটিস হয়েছে একটা বক্সের ভেতরেই সবাইকে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনারা কিন্তু যেটা বললেন যে এক একজনের ব্যবস্থাপনা এক এক রকম হতে হবে এবং সেখানে এই ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা একটা বিষয়। এই যে দুটো অসুখ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, এর ভেতরে একসাথে পান এরকম রোগীর সংখ্যা আসলে কেমন থাকে এবং তাদেরকে কি বিশেষ কোনো ফ্যাক্টর পাওয়া যায় যে এটা দিয়ে ব্যাখ্যা করা যায়? ব্যাখ্যা করা যায় একটা ইয়া দিয়ে, সেটা হলো
দুটো অসুখই একটু পরের দিকেই হয়, তবে ইদানিংকালে একটু আর্লি এজেও হচ্ছে। আপনি যদি 40-র পরে দেখেন প্রচুর ডায়াবেটিসের পেশেন্ট পাওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম হাইপার টেনশনও পাওয়া যায়। কারণ আমার মনে হয় যে একটু স্ট্রেসফুল লাইফের কারণে অনেকের মধ্যেই এখন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপটা খুব বেশি আসছে। অ্যাট দ্য সেম টাইম এই সিডেন্টারি লাইফে যারা আমাদের ইয়াং জেনারেশন, ইভেন আমার স্টুডেন্টদের মধ্যেও দেখতেছে অনেকে ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস। এত আর্লি এজে কারণ হচ্ছে স্ট্যাগনেন্ট লাইফ। আপনি কোনো স্কুল থেকে আরম্ভ করে কোনো জায়গায় কোনো মুভমেন্ট নাই, কোনো কিছু নাই। এবং আপনিও যদি চিন্তা করেন যে আমাদের ছোটবেলার লাইফ, আমরা হয়তো স্কুলে হেঁটে গেছি, এখন কিন্তু কেউ হেঁটে যায় আমার জানা মতে নাই, জিরো, কেউই হেঁটে যায় না। তার মানে হাঁটার অবস্থাও হয়তো নাই, আমরা কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু সেই এনভায়রনমেন্ট তৈরি করা, সেই মানে সেই ধরনের ফুড, সেই ধরনের চিন্তাভাবনা এবং এই অ্যাওয়ারনেসটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের সবাইকে আসলে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেটাই। কারণ দুটো অসুখই একটা এজের পরে ইনভেরিয়েবলি খুব তাড়াতাড়ি চলে আসতেছে। আচ্ছা। এটাই সংযোগ সূত্র বলতে পারেন যে এজ ইজ এ ফ্যাক্টর। ওকে, এজ ইজ এ ফ্যাক্টর। এটা একটা বিষয়। তবে আরেকটা স্ট্রেসের যে কথা বলছেন, চাপ, যেটা আমাদের যে মানসিক চাপ বিভিন্ন বিষয়ে আধুনিক জীবন সংক্রান্ত, সেটি তারপর আরও তো অনেক জিনিস আমাদের লাইফে যুক্ত হয়েছে, ডিজিটাল অনেক মাধ্যম যুক্ত হয়েছে আমাদের সাথে, সেগুলো কিন্তু অনেক নতুন নতুন কম্পোনেন্ট দিচ্ছে, যেগুলো আমাদের নিশ্চয়ই হেলথ ইম্প্যাক্ট আছে। আমরা ডক্টর মোস্তফা কামাল, কথা প্রসঙ্গে ডক্টর কবির কিন্তু বলেছিলেন যে আগে আমরা একটু শহর কেন্দ্রিক একটা প্যাটার্ন পেতাম, গ্রামে হয়তো আরেকটা প্যাটার্ন পেতাম। তার মানে আমরা বলতে পারি যে জনসংখ্যা ভিত্তিক যেই ভাগ ছিল আগে অসুখের, সেটি বোধহয় এখন আর ওরকম নাই। তার মানে গ্রামেও এটা ছড়িয়ে যাচ্ছে এবং উচ্চবিত্ত বলি, মধ্যবিত্ত বলি, নিম্নবিত্ত বলি, সবার ভিতরেই নিশ্চয়ই এই ঘটনাটা ঘটছে। এই বিষয়টা আলাদাভাবে কি বিশেষ কোনো বিবেচনার দাবি রাখে যে এই অসুখগুলোকে ব্যবস্থাপনার ক্ষেত্রে অথবা এটাকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ কিছু দৃষ্টিভঙ্গির এখন পরিবর্তন দরকার? কি মনে হয় এই জায়গায়? আসলে মানে আমাদের জেনেটিক্স তো একটা ধরনের, আমরা অনেক সময় এথনিক গ্রুপ বলি আর কি, জানি একটা সমাজ, হ্যাঁ, যেমন একটা বাংলাদেশের মানুষের এক ধরনের জেনেটিক্স হয়, বা কোনো আফ্রিকান কান্ট্রি দেখা যায় তাদের জেনেটিক্স একরকম হয়, এথনিক গ্রুপ বলা হয়। তো এরকম প্রেক্ষাপটে আমাদের ধরেন জেনেটিক্স বিষয়গুলো আমাদের শহরাঞ্চলে যেমন হবে, গ্রামাঞ্চলে একই ধরনের আসতে পারে, কিন্তু হ্যাবিটের যে বিষয়গুলো আছে এগুলো ডিফারেন্ট হয়। শহরে এক ধরনের, গ্রামে এক ধরনের, কিন্তু এগুলো অনেকটা চেঞ্জ হচ্ছে আর কি। এখন এগুলো কিন্তু আর্থসামাজিক অবস্থাটা কিন্তু রেসপন্সিবল বলতে পারি আমরা। কারণ ধরেন এখন কিন্তু এক সময় গ্রামের মানুষ খুব দরিদ্র ছিল, এখন কিন্তু গ্রামের মানুষ বলতে গেলে অত দরিদ্র না, ঠিক আছে না? মানে আমরা ধরেন সামর্থ্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেড়েছে। আমরা আগে শহরের মানুষ যে জিনিসগুলো ক্রয় করতে পারতাম না এক সময়, এখন অনায়াসে সবাই ক্রয় করছে, পাচ্ছে। এবং গ্রামেও মানুষের মধ্যেও কিন্তু সচ্ছলতা অনেক আগের চাইতে ভালো এখন ধরেন। এবং কালচারও অনেক উন্নত আগের তুলনায়। এখন মিডিয়াও একটা বলতে পারেন, মিডিয়ার কারণে মানুষ, এই যে মোবাইল আছে, এটার মাধ্যমে কিন্তু গ্রামের মানুষও কিন্তু সচেতন, এবং তারাও কিন্তু দেখবেন যে শহরের অনেক কিছু জানে, যেটা আগে একসময় টোটালি জানতো না, কিন্তু এখন এই মিডিয়ার কারণে সব কিছু সবাই জানে। ফলে এগুলো একেবারে যে আমরা যে কারণগুলো মানে ধরবো, যেসব কারণে ডায়াবেটিস প্রেশার হয় বা ডায়াবেটিস প্রেশার হওয়ার ফলে যে কমপ্লিকেশানগুলো হয়, সেগুলো ক্রমান্বয়ে শহর থেকেও গ্রামে যাচ্ছে, এবং ওখানে ওই গ্যাপগুলো, যে ডিফারেন্সগুলো, সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে। এখন শহর গ্রাম অনেকটা কাছাকাছি আসছে। যদিও আমাদের মেডিকেল সায়েন্সে আমরা যখন কোনো ডিজিজ পড়ি, তখন কিন্তু আমরা এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ চিন্তা করতে হয় যে পার্টিকুলার ধরনের মানুষের ক্ষেত্রে পার্টিকুলার কোনো ডিজিজ বেশি হয়, আবার অন্য কোনো গ্রুপের মানুষের ক্ষেত্রে এই ডিজিজটা বেশি হয়। এগুলো কিছু যেমন এথনিক গ্রুপের মধ্যে আছে, এজ ডিফারেন্স আছে, হ্যাঁ, কালার ডিফারেন্স আছে, মেলা কিছু বিষয় থাকে, এগুলো দিয়ে নির্ণয় করতে হয়। তো এখন যেটা হলো, গ্রামেও কিন্তু আগে অলমোস্ট সব মানুষই কিন্তু আগে হেঁটে চলাচল করতো, এখন কিন্তু গ্রামেও কিন্তু আপনার যানবাহনের, মোটরসাইকেল বলেন, সাইকেল এত অ্যাভেলেবল, হ্যাঁ, গ্রামের মানুষ এখন গাড়িও ব্যবহার করছে দেখা যায়। ফলে এই প্রবণতাগুলো শহরের মতো কাছাকাছি চলে আসছে। তো আমরা বলতে পারি যে শহরে জীবনের আরাম আয়েশ যেভাবে পৌঁছেছে গ্রামে, অসুখ বিসুখে সেভাবে পৌঁছে গেছে। তো আমরা আসলে দুটো লাইন এখন আর আলাদা করা যাচ্ছে না একটা বিষয়। আমরা যদি একটু ভিন্ন একটু আসপেক্টে যাই, যখন এই দুটো অসুখের চিকিৎসার প্রসঙ্গ আসে, তখন আমরা যদি মোটা থেকে ব্যবস্থাপনা বলি, তাহলে চিকিৎসা একটা বিষয় এবং আপনারা জীবনযাপনের পরিবর্তনের ক্ষেত্রে আরেকটা প্রসঙ্গ দেন। তো আমরা এই যে শুধু ওষুধ ভিত্তিক
ব্যবস্থাপনা কতখানি, অথবা এই যে জীবনযাত্রার পরিবর্তন বলেন যে হাঁটতে হবে, খাবারের মেনুতে পরিবর্তন আনতে হবে, এটা অনেক সময় মানুষ কিন্তু অত গুরুত্ব দিয়ে দেখে না, যে আমার খাবার পরিবর্তন করতে বলছে অত গুরুত্ব দিচ্ছে না, হাঁটতে বলছে অত গুরুত্ব দিচ্ছে না, সে শুধু ওষুধটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই দুটো জিনিসের ব্যালেন্সটা কিভাবে দরকার এবং কতখানি জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি উচ্চ রক্তচাপের ব্যবস্থাপনা বলেন, তার প্রথমে আসবে হচ্ছে লাইফস্টাইল। আচ্ছা। আপনার লাইফস্টাইলের মধ্যে অবশ্যই ইন্টারফেয়ার করতে হবে। সে এক্সট্রা সল্ট খাচ্ছে কিনা, সে স্মোক করতেছে কিনা, বা অন্য কোনো মানে অ্যালকোহল জাতীয় জিনিস খায় কিনা, এটাও কিন্তু অনেকে আছে, আমাদের দেশেও আছে। এটা অবশ্যই বাদ। তার যদি ওজন বেশি থাকে, অবশ্যই ওজন কমাতে হবে। তার যে খাওয়ার তালিকা, সেখানেও আপনাকে ইন্টারফেয়ার করতে হবে। সব কিছু মিলে আপনার কিন্তু এই লাইফস্টাইল মডিফিকেশন বা দৈনন্দিন জীবনের যে পরিবর্তন, এটাকে আপনার আনতেই হবে। এটা কি বেশি গুরুত্ব দিচ্ছেন শুরুতে? এটাকে শুরুতেই গুরুত্ব দিতে লাগবে। হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ড্রাগ ট্রিটমেন্ট স্টার্ট করব। এবং আপনি যদি দেখেন যে একটা পেশেন্টের ওজন কমে গেছে, তার ওষুধের ডোজও কমে আসে। এবং সে যদি ওই লাইফস্টাইল, তার মানে হচ্ছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে ডোজ রিডাকশন করার জন্য ইভেন যদি খুব অল্প ডোজ লাগে, সেটা হয়তো ভবিষ্যতে উঠেও যায়। হ্যাঁ, আবার ডায়াবেটিসের ক্ষেত্রে যদি বলেন, অবশ্যই খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে। কারণ আপনি যত ইনসুলিনই দেন, আপনি যদি সুগার খান, তাহলে কি ইনসুলিন দিয়ে আপনি কাভার করতে পারবেন? পারবেন না। তার মানে ওখানে ডায়েটারি হ্যাবিট অবশ্যই 100% ওটা মানতেই হবে। এবং তাকে ব্লাড সুগার লেভেল কমানোর জন্য রেগুলার এক্সারসাইজ, ওয়াকিং করতেই হবে। না করলে আপনি কিছুদিন পরে ওটা ড্রাগটা ডোজ বাড়বে, ইনসুলিনের ডোজ বাড়বে, এবং কমপ্লিকেশন বেশি হবে। কারণ এটা 24 আওয়ার্স মেনটেন করা সম্ভব না। আপনি যেভাবেই হোক, আপনাকে ওই এক্সারসাইজ, ওয়াকিং অ্যান্ড ডায়েটারি হ্যাবিট, এই কয়টা যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে খুব জরুরি, ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে কিন্তু কন্ট্রোল করে দিতে পারি। কিন্তু পেশেন্ট যদি এই লাইফস্টাইলটা চেঞ্জ করে এবং সে তার ওয়েট যদি বেশি থাকে, কমে, তাহলে অবশ্যই তার ওষুধের ডোজও কমে আসবে, এবং অনেক ক্ষেত্রে উইথড্র হয়ে যেতে পারে। অনেকের ধারণা যে একবার খেলে আর খাওয়া লাগবে না, আসলে এটাও ঠিক না। হয়তো খুব বেশি পরিমাণ হলে হয়তো আর উইথড্র করা সম্ভব হবে না, কিন্তু অল্প ব্লাড প্রেশার, যেটা মাইল্ড হাইপারটেনশন, এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে অনেকের ওষুধ চলে আসে যদি সে লাইফস্টাইল মানে সুন্দরভাবে চেঞ্জ করে নিয়ে আসতে পারে। এটা গুরুত্ব অপরিসীম বলতে পারি। অপরিসীম, সেটাই। অনেক ধন্যবাদ। কারণ অনেক সময় কিন্তু আমরা ওষুধটা যেহেতু সহজে মুখে দিয়ে খেয়ে ফেলা যায়, হাঁটতে একটু কষ্ট হয় এবং আমাকে আসলে অ্যাক্টিভ উদ্যোগ নিতে হয়, অনেক করতে চায় না। আশা করি এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকের এই বোধোদয় হবে যে আমার জন্য ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু ওষুধের প্রসঙ্গে আছি, যেমন বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইনসুলিনের কথা এসেছে, আবার কখনো কখনো মুখে খাবার ওষুধ দেওয়া হচ্ছে, এবং নতুন প্রজন্মের কিছু ওষুধও এসেছে। আপনি একটু বলবেন যে কি কি রকমের ওষুধ আসলে যেমন ডায়াবেটিস মোকাবেলায় ব্যবহার করা হয়, এবং কখন কোন ওষুধ কাদেরকে দেওয়া হয়, এবং নতুন যেসব ওষুধ এসেছে সেগুলো কতখানি কার্যকর, আগেরগুলোর তুলনায় কি পরিবর্তন আসলে? ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা আসলে যখন একটা রোগী আমাদের কাছে আসে, তখন আমরা ওষুধ লেখার ক্ষেত্রে কিছু মানে সেই রোগীর কিছু বিষয় আমরা চিন্তাভাবনা করি। যেমন তার বয়স কত, তার ওজন কত, তার মানে লাইফস্টাইল কীরকম। সে কিছু মানুষ আছে যে সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যে আমাদের মতো যারা টেবিল ওয়ার্ক করে, কিছু মানুষ আছে কায়িক পরিশ্রম, বড় খুব হেভি ওয়ার্ক করতে হয়। এই বিষয়গুলো কিন্তু কনসিডার করে আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করতে হয়। তো এমনি প্রত্যেকটা পেশেন্ট আসলে যে আমরা তাকে কোনো ওষুধ দিয়ে দেবো, বিষয়টা এরকম কিন্তু না। এখানে তিনটা মানে আমরা বলি যে মোডালিটি আছে যে ট্রিটমেন্টের ব্যাপারে। একটা হলো যে আমরা বলি যে তার ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে 2 নম্বর হলো তার খাবার হ্যাবিট চেঞ্জ করা, 3 নম্বরে আসবে হলো আপনার ওষুধ। এখন ফিজিক্যাল হ্যাবিটের মধ্যে তাকে আমরা প্রতিদিন হাঁটতে বলবো, যে তার 30 থেকে 40 মিনিট সে প্রতিদিন হাঁটবে, অথবা সপ্তাহে 4 দিন বা 5 দিন সে 40 মিনিট করে হাঁটবে, এরকম একটা প্ল্যান দেওয়া হবে। প্লাস তাকে কিছু ফুড হ্যাবিট দেওয়া হবে, যে সে মিষ্টি খাবার টোটালি খেতে পারবে না, সকালে রুটি খাবে, রাতে রুটি, দুপুরে অল্প কিছু ভাত খাবে, ইন বিটুইন যে মিলগুলো থাকে মিষ্টি ছাড়া খাবার, এই ধরনের খাবারের প্ল্যান দেয়। এবং এটা করে কিন্তু প্রথম যে ডায়াবেটিস ধরা পড়লো, কিছু রোগী আসলো, তার অ্যাটলিস্ট 50-60% রোগী কিন্তু আমাদের কোনো উইদাউট মেডিকেশন, কোনো ওষুধ ছাড়াই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। একটা সময় গিয়ে হয়তো তার আবার ওষুধ লাগতে পারে 2 বছর, 4 বছর, 5 বছর পরে। এগুলো নির্ভর করে যে ডিউরেশন অফ ডায়াবেটিস, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটা মানুষের ডায়াবেটিস ডেভেলপ করলে
এটা তো একটা ইনসুলিন মানুষের বডিতে তৈরি হয়, প্যানক্রিয়াস একটা গ্ল্যান্ড থাকে, ওখান থেকে তৈরি হয়। তো একটা ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে তার যে ইনসুলিন তৈরির যে ক্যাপাসিটি এটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকে। তার ডায়াবেটিসের ডিউরেশন যদি 15 বছর হয়, 20 বছর হয়, তখন কিন্তু তার প্যানক্রিয়াসের ইনসুলিনের রিজার্ভ টোটালি থাকে না। তখন কিন্তু আপনি হয়তো তাকে খাবার ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারবেন না, তাকে কিন্তু ইনসুলিনে যেতেই হবে। আবার কিছু রোগী আছে, আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, যারা প্রথমেই তাদের প্যানক্রিয়াসের যে ইনসুলিন তৈরি সেলগুলো সেগুলো পুরো ডিস্ট্রাকশন হয়ে যায়, মানে তাদেরকে আমরা শুরুতেই ইনসুলিন দিতে হয়। এরকম গ্রুপ ভাগ করে প্রথমত আমরা বলি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন ডিপেন্ডেন্ট, তারপরে তার বয়স কত, তার লাইফস্টাইল কীরকম, এভাবে কনসিডার করে আমরা ড্রাগটা সিলেক্ট করে থাকি। ইনসুলিন দেবো নাকি ট্যাবলেট দেবো। ট্যাবলেটের আবার তোমার ইউজুয়ালি ট্যাবলেট যখন কোনো যে রোগীদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে মেটফর্মিন একটা গ্রুপ আছে, ওটা কিন্তু দিয়ে শুরু করবো আমরা। এরপরে সেকেন্ড ড্রাগ হিসাবে, থার্ড ড্রাগ হিসাবে আস্তে আস্তে আসবে আর কি, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যে পরিমাণ ওষুধ লাগে। কিন্তু আমরা ওষুধের আগে আমাদের আরও কিছু কনসিডারেশন করতে হয়। জি, সেটাই। অনেক ধন্যবাদ। এবং এটা খুব ভালো লাগলো শুনে যে আপনি যেটা গুরুত্ব দিলেন যে প্রায় 50-60% হয়তো শুরুতে আপনার ওষুধই লাগছে না, শুধু জীবনযাত্রার পরিবর্তন করেই তাদেরকে আমরা আসলে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছি। এটা একটা বিষয়। খাবারের যখন প্রসঙ্গে এসছে একটু প্রসঙ্গ আনি যে এখন কিন্তু আধুনিক বিশ্বে অনেক কথা আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে নতুন যে গাইডলাইন তৈরি হয়েছে নিউট্রিশনের, ওরা বলছে যে ফুড পিরামিড উল্টো করে দিয়েছে, অর্থাৎ এবং সেখানে দেখছি যে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কমানো হয়েছে বা অনুৎসাহিত করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমি যদি কার্বোহাইড্রেট কমাই তাহলে ইনসুলিন উপর আমার ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, কারণ ইনসুলিন আমার লাগছেই না সেক্ষেত্রে ব্যবহার করা। এই বিষয়টা কেমন এবং এটাকে আপনারা কিভাবে দেখছেন আমাদের দেশের মানুষের ভিতরে এই লো কার্বোহাইড্রেটের যে ডায়েট, এই ব্যাপারে প্রচারণার ব্যাপারে কি হচ্ছে বা সচেতনতা? কার্বোহাইড্রেট আলটিমেট প্রোডাক্টটা কি হবে, মেটাবলিজমের পরে গ্লুকোজ হবে। জি। এবং গ্লুকোজ কিন্তু আপনার লাগবেই, গ্লুকোজ ছাড়া আপনার ব্রেন টিস্যু চলবে না। উইদাউট গ্লুকোজ ব্রেন টিস্যু আপনার 3 থেকে 5 মিনিটের মধ্যে ডেড থাকবে। কাজেই আপনার গ্লুকোজ লাগবে, কিন্তু আপনার পরিমিত পরিমাণ গ্লুকোজ লাগার দরকার। আপনার গ্লুকোজ কিন্তু খুব বেশি লাগে না, এবং এটা সাপ্লাই যে আপনি সাডেন দিবেন সেটা না, আপনাকে দিতে হবে হচ্ছে স্লোলি। কারণ আপনার কাজ তো একবারে 1 ঘন্টায় আপনি সারা দিনের কাজ শেষ করেন না, সারা দিন ধরে সারা দিনের কাজ। কাজে এই কন্টিনিউয়াস কাজের জন্য যেরকম আপনার এনার্জি দরকার আছে, ওই সাপ্লাইটারও দরকার আছে। তাহলে এখন আপনি কার্বোহাইড্রেট কী ফর্মে দিবেন? যে কার্বোহাইড্রেট আপনার স্লো অ্যাবজর্পশন হয়, স্লোলি গ্লুকোজ বাড়ায়, দ্যাট ইজ এই যে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বলি। আচ্ছা। তাহলে সেই ইন্ডেক্স অনুযায়ী যদি আপনি ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করেন, তাহলে আপনার জন্য সারাদিন কাজ করাটা সহজ এবং ইনসুলিনের উপর লোডটাও কম পড়বে। আচ্ছা। এটাই হলো আসলে যে দেখবেন অনেকে বলে যে লাল চালের ভাত খাও, আসলে এটা ফাইবার কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট দ্যাট উইল অ্যাবজর্ব স্লোলি। যখন স্লোলি অ্যাবজর্ব হয় তখন স্লোলি ইনসুলিনের লোড আসতেছে না। কিন্তু আপনি যদি সুগার খান তাহলে তো সাডেনলি ইনসুলিনকে ওটা ম্যানেজ করতে পারবে না, এবং তার সেলগুলো ডিস্ট্রাকশন হওয়ার বা এক্সস্টেড হয়ে যাওয়ার স্বাভাবিক একটা ইয়ে থাকে। কাজে আপনার জন্য হিসাব হলো ওইটাই। আর অবশ্যই কার্বোহাইড্রেট এতদিন ধরে বলাই হতো 50%-এর বেশি কার্বোহাইড্রেট একটা ডায়েটে থাকা উচিত না। আদার দ্যান দিস প্রোটিন, আদার্স ফাইবার্স, ভেজিটেবলস অ্যান্ড আদার্স থিংস, এগুলা। এখন কেউ কোনো জায়গায় কিছু রিকমেন্ড আছে যে 40% নেওয়া যেতে পারে, 30% নেওয়া যেতে পারে। এটা এখনো স্টাডি চলতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের ইয়ে। আমাদের দেশের লোকজন তো খুবই কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্ট। এটা আমাদের জন্য 70-80% খেয়ে ফেলে, সেটা 70-80%, এটা অ্যাটলিস্ট 50% এর নিচে নিয়ে আসা উচিত। তাতে আমরা বেশ একটা হ্যাঁ, তাহলে আমরা অন্তত আমাদের যে ইনসুলিন সিক্রেটিং যে পাম্পগুলো আছে সেগুলোকে সেভ করতে পারবো, এটা লোড পড়বে না। আচ্ছা, জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে ডক্টর মোস্তফা কামাল আপনাকে একটু শেষ করব যে এই যে বর্তমান সরকার দেখছি যে প্রিভেনশনের দিকে অনেক জোর দিচ্ছে, বলছে যে সেখানে ডায়াবেটিসের কথা, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, এসব অসুখের কথা আসে, যে এগুলো প্রতিরোধ করাটাই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। তো এই প্রিভেনশনের জায়গায় যদি আমরা জোর দিতে চাই, মানুষকে জানাতে চাই, কি বক্তব্য থাকবে আমাদের দর্শকদের জন্য? মানে মেডিকেল সায়েন্সে শুরুতেই বলা হয়, একটা কথা প্রচলিত আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জি। আপনি সাফারিং দুটো বিষয়, একটা যদি আমরা একটা মানুষের অসুখ হলে তার চিকিৎসার জন্য একটা খরচ আছে, যথেষ্ট খরচ করতে হয়। কিন্তু যদি আমরা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু আমার খরচটা লাগবে না। জি, সেটাতেও তার মানে একটা আর্থিক বিষয় এসে যাচ্ছে আর কি। সুতরাং এটা তো সরকার করাই উচিত, যে কোনো দেশের সরকারের এটা একটা
প্রজেক্ট থাকাই কথা যে প্রিভেনশন করতে হবে যে কোনো ডিজিজের ক্ষেত্রে। আপনি শুধু প্রেশার, ডায়াবেটিস না, আপনার ধরেন ক্যান্সার বলেন বা আরও ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে, প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে প্রিভেনশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীতে এটা প্রচলিত এবং এটা আরও বেশি বেশি ডেভেলপ করছে। একটু ভ্যাকসিন ট্যাকসিন তৈরি হওয়া থেকে শুরু করে সব কিছু, আপনার স্যানিটেশন প্রোগ্রাম, এগুলো আমরা যেগুলো করি অন্যান্য ইনফেকশাস ডিজিজগুলো প্রিভেন্ট করার জন্য। তো এই যে এটার জন্য আসলে মানুষকেও সচেতনতামূলক কাজ কর্মকাণ্ড সরকারিভাবে তৈরি করতে হবে, আচ্ছা যাতে মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে ওঠে আর কি। আচ্ছা এটা প্লাস ধরেন আর্লি ডিটেকশন অফ ডায়াবেটিস, প্রেশার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানুষ ধরেন আমাদের দেশে ডায়াবেটিস প্রেশার যখন কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, একটা ডায়াবেটিস বা প্রেশার হলো, এটা দীর্ঘদিন থাকার পরেই কিন্তু জটিলতাগুলো আসবে, সাথে সাথে জটিলতা নিয়ে আসবে না। তার মানে জটিলতা যখন হয় তখন ধরে নিতে পারবে যে তার এই রোগটা গত 5 বছর ধরে বা 10 বছর ধরে সে বয়ে বেড়াচ্ছে। তারপরে তার কিন্তু সে এটা এতদিন ধরে সে কন্ট্রোলও করে নাই, ফলে কিন্তু তার এই কমপ্লিকেশনসগুলো হয়েছে। সেখানে আর্লি ডিটেকশন একটা জরুরি বিষয়। তো এই আর্লি ডিটেকশনের জন্য রেগুলার চেক আপ, ফলো আপ, স্ক্রিনিং যে সিস্টেমগুলো আছে সেগুলো আমাদের দেশে মানুষকে অ্যাওয়ার করতে হবে যে এটা দরকারি। হ্যাঁ, অনেকে তো মনে করে যে আমার অসুখী নেই, আমি কেন ডাক্তারের কাছে যাব, আনলেও কেন খরচ বাড়াতে যাব। হ্যাঁ, এরকম একটা প্রবণতা থাকে। আমাদের প্রিভেনশন হলে আমাদের সাফারিংস যেমন কমে যাবে, রোগের সাফারিংস থাকবে না, প্লাস আমরা আর্থিকভাবে লাভবান হব। সেটা দেশের জন্য একটা বড় বিষয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার ভবিষ্যতে দেখা হবে। দর্শক, সুরক্ষায় প্রতিদিনে আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ে। আমরা শেষে যেই কথাগুলো বললাম যে এটা প্রতিরোধ করার মধ্য দিয়েই কিন্তু এই দুটো অসুখের ব্যবস্থাপনায় সবচেয়ে বড় সফলতা আসতে পারে। আমরা সকলে যদি সচেতন হই তাহলে নিশ্চয়ই একসাথে এই দুটো রোগের জটিলতা থেকে আমাদের জাতিকে রক্ষা করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।